এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মোহাম্মদ আলী আসগর, মাননীয় সংসদ সদস্য, পাবনা ৩। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মহান সংসদে আসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আমার পাবনা ৩ আসনের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর। মাননীয় সদস্য, আপনার সময় ৫ মিনিট। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বৃদ্ধি করে দিবেন মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। তো আমার নির্বাচনী এলাকা পাবনা ৩, চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর ৩টে উপজেলা মিলে এই আসনটি বরাবরই অবহেলিত। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমি জ্ঞাতার্থে বলতে চাই যে ৫৪ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২বার, অর্থাৎ ২ সেশনে ২জন মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া এই ৪৪ বছরে বাংলাদেশের সব ফ্যাসিস্ট এবং স্বৈরাচারেরাই এটা শাসন করেছে, তাদেরই এমপি ছিলেন। তো তারা আমাদের এই আসনটাকে চরমভাবে অবহেলা করেছে। এজন্য আমি মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি কিছু বিষয় নিয়ে। যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভঙ্গুর মাননীয় স্পিকার। এখানে আমাদের বৃহত্তম উপজেলা হচ্ছে চাটমোহর উপজেলা। এই চাটমোহর উপজেলার জারজিত মোড় থেকে হান্ডিয়াল ভায়া মান্নাননগর পর্যন্ত এই রাস্তা, ভাঙ্গুড়া টু নওগাঁ রাস্তা, পঙ্গুলি ইউনিয়ন অবদাবাদ থেকে ভায়া দত্তপঙ্গুলি কেনাই জিপিএস পর্যন্ত রাস্তা, মির্জাপুর খেয়াঘাট পয়েন্টে সেতু নির্মাণ, আরকান্দি খেয়াঘাট পয়েন্টে সেতু নির্মাণ, চরভাঙ্গুড়া খেয়াঘাট পয়েন্টে সেতু নির্মাণ, বেতুয়ান খেয়াঘাট পয়েন্টে সেতু নির্মাণ, শরৎনগর ভাঙ্গুড়া বাজার বেইলি ব্রিজ পয়েন্টে সেতু নির্মাণ। এটা আশু প্রয়োজন মাননীয় স্পিকার। এখানে একটি ইতিহাস জড়িত রয়েছে। এই পাবনা ৩ আসনে আমার জানা মতে এই ৫৪ বছরে কোনো সরকার প্রধান এবং কোনো রাষ্ট্রপ্রধান এই পাবনা ৩ আসনে তাদের কোনো পদচারণা হয়নি। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালে বৃহত্তম উপজেলা চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুচার ফিল্ডে বিশাল জনসভায় আমি যে কয়েকটি রাস্তা এবং ব্রিজের কথা বললাম, তিনি ঘোষণা দিয়ে এসেছিলেন এবং তিনি উদ্বোধন করে দিয়ে এসেছিলেন। মাননীয় স্পিকার, আমরা সবাই দুঃখিত যে এখন পর্যন্ত এই রাস্তা এবং ব্রিজগুলো হয়নি। মাননীয় স্পিকার, দুজন মহান ব্যক্তির কথা যখন সংসদে আসে তখন সংসদ একমত হয়ে যায়। তন্মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার স্ত্রী ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দুইজনের কথা যখন এই মহান সংসদে আসে তখন সংসদে কে বিরোধী দল কে সরকারি দল সব ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যমত পোষণ করি। মাননীয় স্পিকার, সেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এই প্রকল্পগুলো আশু বাস্তবায়ন প্রয়োজন। মাননীয় স্পিকার, এরপরে শিক্ষা, আমার পাবনা ৩ আসনের এই শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বহুতল ভবন নির্মাণ করা বিশেষ প্রয়োজন। বহুতল ভবন নেই, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ উন্নয়ন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার ব্যবস্থা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সকল উৎসব ভাতা শতভাগ প্রদান করা, নন এমপিও সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করা, সারা দেশে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইফতাই মাদ্রাসাকে জাতীয়করণ করার আমি দাবি জানাচ্ছি এই মহান সংসদে। মাননীয় স্পিকার, উপজেলা ভিত্তিক কমপক্ষে 2টি মাদ্রাসাকে জাতীয়করণ করার দাবি এই মহান সংসদে আমি উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমার আসনে 4টি
কলেজ, সরকারি কলেজ রয়েছে, এখানে অনেক পদ শূন্য রয়েছে। এখানে পদ শূন্য থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। মাননীয় স্পিকার, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অর্থাৎ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ভাতা 6 মাসের মধ্যে আমি প্রাপ্তির ব্যবস্থা করার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আসলে মাননীয় স্পিকার আমাকে একটু সময় দিবেন দয়া করে। আমি তো আপনার প্রতিবেশী মাননীয় স্পিকার। মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন, 2 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। এরপরে স্বাস্থ্যের ব্যাপারে আর কি বলবো মাননীয় স্পিকার। আমার 3টি উপজেলায় 3টি 50 শয্যার হাসপাতাল রয়েছে। এখানে নার্স নেই, ডাক্তারের অপ্রতুলতা রয়েছে এবং বিশেষ করে 4র্থ শ্রেণীর যে কর্মচারী অর্থাৎ পরিচ্ছন্ন কর্মী, তারপরে নিরাপত্তা কর্মী সহ সকল পদ শূন্য রয়েছে। এই পদগুলো জরুরি পূরণ করা প্রয়োজন বলে আমি মনে করছি মাননীয় স্পিকার। এই 3টি উপজেলার 50 শয্যা হাসপাতালকে 100 শয্যা হাসপাতালে রূপান্তরিত করার আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এই আসনটি কৃষি নির্ভর এলাকা। কৃষি খাতে ভর্তুকি দেওয়া অতীব জরুরি। বিনামূল্যে সার, বীজ, কীটনাশক স্বল্প মূল্যে প্রদানের ব্যবস্থা করা এবং আমার এই এলাকাটি ঐতিহাসিক চলন বিল বিধৌত অঞ্চল। এই অঞ্চলের 80% ফসলি জমি বিলের মধ্যে রয়েছে মাননীয় স্পিকার। কৃষি পণ্য পরিবহনের জন্য এই বিল অঞ্চলের সকল ডুবো রাস্তাগুলো সাবমার্সেবল রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। ঐতিহাসিক বরাল নদী, গুমানী নদী ও চিকনাই নদীর নাব্যতা ইতিমধ্যেই হারিয়েছে মাননীয় স্পিকার। তাই খাল খননের পাশাপাশি নদী খননের মাধ্যমে এই নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা অতীব জরুরি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যেহেতু কৃষি প্রধান এই এলাকা, এই পচনশীল কৃষি পণ্যের সংরক্ষণের জন্য আমার আসনের বৃহত্তম উপজেলা চাটমোহর উপজেলায় একটি শস্য হিমাগার নির্মাণ করা সুপ্রয়োজন মাননীয় স্পিকার। আমার এই এলাকায় হাজার হাজার একর জমিতে পাট চাষ হয় মাননীয় স্পিকার। এই পাট চাষিদের উৎসাহিত করার জন্য কমপক্ষে একটি পাটকল নির্মাণ করা সুপ্রয়োজন মাননীয় স্পিকার। এই অঞ্চলে আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, মরিচ, ধান, চাল, কলা, লিচু। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় 1। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। মাননীয় স্পিকার, আপনি যখনই সময়ের কথা বললেন আমার একটা গল্প মনে পড়ে গেল। সেটা হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস যখন আব্রাহাম লিঙ্কন দিয়েছিলেন, তার আগে ওখানে এডওয়ার্ড এভারেট নামে এক ভদ্রলোক সিনেটর ছিলেন এবং অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো উনি 2-2.5 ঘন্টা ধরে বক্তৃতা দেন। এখন 2-2.5 ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে সবাই ভাবলো যে এখন আব্রাহাম লিঙ্কনের আর তো বলার কিছু নাই। তো তখন আব্রাহাম লিঙ্কন মাননীয় স্পিকার 2 মিনিটে যেটা বললেন সেটাই ইতিহাস থাকলো, আর 2-2.5 ঘন্টা কিন্তু আর থাকলো না। তো আমাদের যে বাগ্মিতা তো আর সেরকম নাই মাননীয় স্পিকার। তো অনুগ্রহ করে সময়টা যদি আরেকটু বাড়িয়ে দেন তাহলে হয়তো আরেকটু বলার সুযোগ পাবো। মাননীয় স্পিকার, যেহেতু গেটিসবার্গ অ্যাড্রেসের কথা এসেছে সেজন্য বলছি যে গেটিসবার্গ অ্যাড্রেসে লিঙ্কন যে প্রশ্নটা করেছিলেন যে জনগণের দ্বারা, জনগণের মাধ্যমে এবং জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা পৃথিবীতে থাকবে কি থাকবে না। আজকে বাংলাদেশের যে 2024-এর যে বিপ্লব বা গণ অভ্যুত্থান আমরা যেটাই বলি না কেন, তারপরে আজকে আমাদের কাছে যে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে আমাদের গণতন্ত্রকে আমরা একটা স্থায়ী রূপ দিতে পারবো কি পারবো না। এই অবস্থায়, এই প্রেক্ষিতে অনেক রক্তের উপরে দাঁড়িয়ে এই সংসদ আছে। এই সংসদে আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যয় আছে যে বাংলাদেশকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যেখান থেকে বাংলাদেশ আর কখনোই
এই স্বৈরাচার বা ফ্যাসিজম কোনোটার মধ্যে ইনশাল্লাহ যাতে না পড়তে হয়। মাননীয় স্পিকার, গণতন্ত্রের ইতিহাসের দিকে যদি যাই, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস 750 খ্রিস্টাব্দতে যখন আপনার পাল বংশের রাজত্ব শুরু হয়, সম্রাট গোপালকে একটা নির্বাচনের মাধ্যমে, সরাসরি জনগণের দ্বারা না, কিন্তু একটা নেতৃবৃন্দের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। তো গণতন্ত্র আমাদের জন্য কোনো বিদেশি কোনো বস্তু নয়, এটা আমাদের অস্থিমজ্জার মধ্যে ছিল। সেজন্যই বাংলাদেশের মানুষ বারবার করে এই গণতন্ত্রের কথা বলেছে। মাননীয় স্পিকার, যদি আমি ওই আন্দোলনগুলোর কথা এবং ইতিহাসের কথা যাই, অনেক বড় কথা হবে। আমি সরাসরি 1971-এ চলে আসি। 1971-এর আপনি একজন যোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতার ডাক, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবার বলছি যে আপনি সেই একজন যোদ্ধা ছিলেন, তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে। এরপরে এসেছে 1975-এর যে পথ, যেখানে সিপাহী বিপ্লবের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার, এরপরে এসেছে 1990 বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের সারা জীবন তিনি সেই সংগ্রাম করে গেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মাননীয় স্পিকার, তো বেগম খালেদা জিয়ার প্রতিও সম্মান প্রদর্শন করছি আজকে। মাননীয় স্পিকার, আজকে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অতন্দ্র প্রহরী ছিলেন, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের এখানে কারো সন্দেহ নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্বাধীনতার ঘোষক সব জায়গায় বলছি, কিন্তু আমাদের যে এই 24-এর যে সনদ, মাননীয় স্পিকার, সেইখানে কিন্তু তার নামটা সেইভাবে বলা হয়নি। এমনকি এই আমাদের 26শে মার্চে আমরা যে কাগজটা পেয়েছিলাম, সেখানেও সেই কথাটা বলা হয়নি। তা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করলাম আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, ইতিহাসের সঠিক দিকে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবসময় ইতিহাসের সঠিক দিকে ছিল। 1971 সাল বলেন, 1986 সাল বলেন, 1996 সাল বলেন, সবসময় আমরা ইতিহাসের সঠিক দিকে ছিলাম। এই 2024-এও আমরা ইতিহাসের সঠিক দিকে ছিলাম। 2024-এর একটি ঘটনাকে একটু উল্লেখ করতে চাই। এটা আমাদের মনে কিছুটা দুঃখ দিয়েছে যে আমাদের বন্ধুরা 2024-এর অগাস্টে এরকম একটা ঘটনার পরে 2024-এর সেপ্টেম্বরে তারা একটা অংশকে, যেই অংশটা বাংলাদেশের গণতন্ত্রকে জিম্মি করেছিল, তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। তো সেটা আমাদের জন্য একটু দুঃখজনক একটা অধ্যায় ছিল। আমি মনে করি আমাদের ইতিহাসের সঠিক দিকে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মাননীয় স্পিকার, আজকে 24-এর যে ঘটনাটা, এই আমাদের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, সেটার যে দাবিগুলো আছে, এই দাবিগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে, এবং সেটার জন্য আমাদের প্রক্রিয়া চলছে। আমাদের যেই বাহিনীগুলো যারা এইভাবে একটা সরকারকে অবৈধভাবে টিকিয়ে রেখেছিল, তাদের সংস্কার আমাদের অত্যন্ত প্রয়োজন। মাননীয় স্পিকার, এবং সেই ব্যাপারে আমি মনে করি আমাদের এই সংসদের অবশ্যই একটা দায়িত্ব আছে যে বাংলাদেশের গণতন্ত্র যাতে আর কখনো ব্যাহত না হয়, সেই ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা কেবল একটা নির্বাচনের কথা নয়। মাননীয় স্পিকার, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রথম ধাপ, কিন্তু এই ধাপগুলোকে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো বা এই পরিবর্তনগুলো আমাদেরকে সাংবিধানিকভাবে অবশ্যই করতে হবে। মাননীয় স্পিকার, আজকের প্রধানমন্ত্রী এখানে তিনি উপস্থিত নেই। তিনি উপস্থিত থাকলে কিন্তু সংসদটা আরও বেশি প্রাণবন্ত থাকে, এবং তার অনুপস্থিতি কিন্তু আমরা খুব বুঝতে পারি। মানে স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে, আরেকটু সময় কি? আরো 3 মিনিট বলুন। 3। স্পিকার, আচ্ছা, আবার মাননীয় স্পিকার, তো আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে একটা আধুনিকতার দিকে নিয়ে যাচ্ছেন, একটা আধুনিক রাষ্ট্র তিনি তৈরি করার চেষ্টা করছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে 2018 সালে মনোনয়ন দিয়েছিলেন, এই 2024 সালেও মনোনয়ন দিয়েছেন, যার জন্য আমি আজকে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি। তিনি যে আধুনিক বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন সেটা বোঝা যায়। মাননীয় স্পিকার, আমরা কিছু হাসপাতাল নিয়ে কথা বললাম, তিনি একটা পিপিপির মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করলেন যে আপনারা পিপিপির মাধ্যমে কিছু করা যায় কিনা দেখুন। এই আধুনিক চিন্তাভাবনা
এই আধুনিক চিন্তাভাবনা ইনশাআল্লাহ বাংলাদেশকে আর অনেক সামনের দিকে নিয়ে যাবে মাননীয় স্পিকার। আমরা একটা কথা সবসময় বলতাম যে বাংলাদেশ কবে সিঙ্গাপুরের মতন হবে। তো মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের লক্ষ্য যেটা হওয়া উচিত, বাংলাদেশ সিঙ্গাপুরের মতন নয়, বাংলাদেশ যাতে উদাহরণ হয় সারা পৃথিবীর জন্য, সেইভাবে যাতে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারি। এবং আমি বিশ্বাস করি আজকে আমাদের যে আধুনিকতার প্রবক্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই বীজটা বপন করছেন, ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের এই জীবদ্দশায় আমরা হয়তো দেখব কিনা জানি না, কিন্তু আমরা যদি আমাদের গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ হবে, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বলেছেন যে তিনি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে চান না। আমি আপনার মাধ্যমে একটা প্রস্তাবনা রাখতে চাই মাননীয় স্পিকার। আমার মতে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার দলের এটা কিছু বলেননি আমাকে, সেটা হচ্ছে যে কোনো এমপিরও 2, 3 বা 4 বারের বেশি থাকা উচিত না। এটার কারণটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা একটা 20 কোটি লোকের দেশ, এই 20 কোটি লোকের দেশে নেতৃত্বের অভাব হবে না। কাজেই আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জায়গাগুলো ছেড়ে দিতে হবে। এবং যেহেতু আমরা অনেক মানুষের দেশ, আমাদের একটা ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিক একটা সরকার, একটা জনগোষ্ঠী দরকার। এবং সেই জন্য আমাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং এটা যদি থাকে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন। কাজেই সেরকম যদি কিছু আমরা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আর 1 মিনিট একটু বাড়িয়ে চাচ্ছি, 1 মিনিট একটু বাড়িয়ে চাচ্ছি মাননীয় স্পিকার। বলুন মাননীয় সদস্য। এখানে জেন জির প্রতি একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। জেন জি আমাদেরকে এই 24-এর পুরোভাগে তারা ছিল, যেই সংগ্রাম আমরা 15-16 বছর ধরে করেছি, সেই সংগ্রামকে তারা একটা অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। কাজেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দুটাই একই সঙ্গে আছে। এবং তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি, আমরা তোমাদের কথা শুনতে পাচ্ছি, আমরা তোমাদের হৃদয় স্পন্দন অনুভব করতে পারছি। এবং ইনশাআল্লাহ তোমরা আস্থা রাখো, আমরা 24-এর যে সনদ, সেই সনদকে যেমন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য যেই বাংলাদেশকে তোমরা স্বপ্ন দেখেছো, ইনশাআল্লাহ সেই বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, বাংলাদেশের জন্য একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি দরকার, সেদিকে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে এই কনস্টিটিউশন বা সংবিধানটা হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট বা একটা জীবন্ত একটা দলিল। কাজেই এই লিভিং ডকুমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। মাননীয় স্পিকার, সর্বশেষে আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে আর 1 মিনিট কি দেওয়া যাবে? আর 1 মিনিট মাননীয় স্পিকার, দুঃখিত, আর 1 মিনিট নিয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, আর একটা কথা, যে সংবিধানের ব্যাপারে আমার একটা ব্যক্তিগত একটা কথা একটু বলতে হচ্ছে। এই জন্য আমি ছাত্র অবস্থা থেকেই এটা বলেছি, এটা নতুন কিছু না। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানটা বাংলাদেশের মানুষ দ্বারা রচিত হওয়া দরকার। এবং এই কথাটা আমি ছাত্র অবস্থা থেকে বলেছি। এই জন্য বলেছি মাননীয় স্পিকার, আপনি যদি আমাদের সংবিধানের 7ম যে শিডিউলটা আছে, তফসিলটা আছে, সেটা যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিভাবে এসছে, মুক্তিযুদ্ধের ঘোষণার ইতিহাসটা কিভাবে এসছে। এইটাকে সঠিক করার জন্য আমাদের বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশের সংবিধান রচিত হওয়া দরকার। সর্বোপরি মাননীয় স্পিকার, আমার পঞ্চগড়ের মানুষজন যারা আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। তাদের বহু সমস্যা আছে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে আরম্ভ করে বহু, এগুলো সব আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং সর্বশেষে আমার শ্রদ্ধেয় পিতা এবং মাতা, যারা they have never failed to remind me that it is Bangladesh I have to serve, এই কথাটা বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আতাউর রহমান, নড়াইল 2। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই আমার জেলা নড়াইল 2 আসনের সম্মানিত জনগণ, ভোটারকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আমাকে প্রায় 1.5 লক্ষ ভোটে নির্বাচিত করে আজকে এখানে পাঠানোর দায়িত্ব তেনারা পালন করেছেন। মাননীয় স্পিকার, আজ
এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আমার নির্বাচনী এলাকা লোহাগাড়া, সেখানে প্রায় 6টি ইউনিয়ন মধুমতি নদী ভাঙনের শিকার এবং বাড়িগুলো গ্রামগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে। সেজন্য সেখানে অতি দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। সেখানে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, কিন্তু তারা দেখা যায় যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় তারা গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রেখে এবং সেখানে তারা মেধা তালিকায় স্থান করে নেয়, কিন্তু দেখা যায় যে সেখানে অনেক গরিবের সন্তান আছে, তারা আসতে পারে না। আশপাশে সব জায়গায় আমাদের পাবলিক ইউনিভার্সিটি আছে, কিন্তু নড়াইলে কোনো ইউনিভার্সিটি নাই। আমি সেটা দাবি রাখতে চাই। আজ নড়াইলে সরকারি একটি পলিটেকনিক কলেজ প্রয়োজন। আমার নির্বাচনী এলাকায় নড়াইল সদরে 100 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে। সেই হাসপাতালে এখনও প্রায় 400 মতো রুগী, 500, আমি গতদিন গিয়েছিলাম, 536 জন রুগী সেখানে ছিল। বারান্দায় তারা বসে থাকে এবং শুয়ে থাকে, মশার কামড়ে তাদের জীবন অতিষ্ঠ। ঠিক সেইখানে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল অবকাঠামো সম্পন্ন হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এক অদৃশ্য কারণে আমরা জানতে পেরেছি যে একটা লিফট চালু করা হয় না বলে সেখানে আজকে এখনও আমাদের সেই অবকাঠামো থাকার পরেও, পর্যাপ্ত জনবল নিয়োগ করার পরেও সেখানে আমাদের নিয়োগ না থাকার কারণে সেখানে আমাদের যথাযথভাবে আমরা সেই দায়িত্ব এবং সেই হাসপাতালকে চালু করতে পারছি না। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমাদের এই ছোট্ট জেলা, সেখানে মানুষের অনেক অবদান আছে। এখানে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের সেই জন্মস্থান এবং তার মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশে অনেক পরিচিতি পেয়েছে, কিন্তু সেই SM সুলতানের নামেও একটি ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, সেটাও আমরা আজও পাইনি। সেজন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট অধিদপ্তরে যারা আছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখতে চাই। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমরা যারা এখানে আসি, আজ যদি রাষ্ট্রপতির প্রাসঙ্গিক ভাষণের ব্যাপারে আমি কথা বলতে চাই, তাহলে আমার ছাত্র জীবনের একটি কথা মনে পড়ে যায়। আমি একটি ক্যাম্পাসে ছাত্র জীবনে একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছিলাম। সেই ক্যাম্পাসে আমার কোনো বড় ভাই এখানে আজ মন্ত্রী বা হুইপ বা সংসদ সদস্য হিসেবে এসেছেন। তা আমার মনে পড়ে, আমার এক কর্মী একদিন পার্শ্ববর্তী এলাকায় যে অন্য একটি দলের কর্মীর হাতে যখন আঘাতপ্রাপ্ত হলো, সে আমার কাছে এসে বলল যে ভাই আমাকে মেরেছে এবং আপনি কিছু করেন। তা আমি তাকে বললাম, তুমি কি তাকে মেরেছ? সে বলল যে না, আমি মারি নাই। আমি তাকে এই নিয়ে 2 মিনিট প্রায় বকাবকি করলাম, কিন্তু শেষ পর্যায়ে সে যে আমাকে উত্তরটি দিল, আমাকে বলল যে ভাই আপনি তো আমাকে অনেক বকতেছেন, কিন্তু সত্যিকার অর্থে আমার কোনো রাগ সৃষ্টি হয়নি, আমি তাকে কি করে মারবো। এখন এ কথা শুনে সত্যি সেদিন আমি হেসে দিয়েছিলাম। তা আজকে মাননীয় রাষ্ট্রপতি এখানে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রতি অন্তর থেকে আমার কোনো ভালোবাসা এখানে তৈরি হচ্ছে না, এই কারণেই যে এই রাষ্ট্রপতি বিগত সময়ে ফ্যাসিজমের সকল কার্যক্রমকে বৈধতা দিয়েছিল এবং এই রাষ্ট্রপতিকে আজ যারা ধন্যবাদ জানান, বিশেষ করে আমার বন্ধু সংগঠনের যারা এখানে আছেন, আজকে ট্রেজারি বেঞ্চ থেকে যারা ধন্যবাদ জানান, আমি মাঝে মাঝে খেয়াল করে দেখি যে ওনারা যে কেউ যদি একজন একটু বেশি ধন্যবাদ জানিয়ে ফেলেন, পাশের জন মুস্কি হাসি দেয়, তিনিও ভাবেন যে না, এই ধন্যবাদ জানানো হয়তো আমাদের জন্য ঠিক নয়। মাননীয় স্পিকার, আজকে তাই আমি বলতে চাই যে আজ যে রাষ্ট্রপতি আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের ওই অন্ধকার নিবিষ্ট রেখে হত্যা করাকে বৈধ করেছিল, আজ তাকে যদি আজকে এখানে দাঁড়িয়ে আমরা ধন্যবাদ দিই, যারা ধন্যবাদ দিই, আমি নিশ্চিত বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের বেগম খালেদা জিয়ার আত্মা চরমভাবে কষ্ট পাবে। সেজন্য আজ যারা আমাদের এই দায়িত্ব পালন করেন, আমি সেই বন্ধুদেরকে অনুরোধ করব যে নিশ্চয়ই আমরা হিসাব নিকাশ করেই আমাদেরকে কথা বলা দরকার। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে আসছে, আমি একটু সময় আপনার কাছ থেকে কামনা করি। মাননীয় স্পিকার, আজ এখানে আমরা দেখতে পাই যে আমার মনে পড়ে, আমি ছোটবেলায় সংসদের অধিবেশন রেডিওই শুনতাম, বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান যার সন্তান হুম্মাম কাদের চৌধুরী আজ এখানে এসেছেন। আমাদের সেই সালাউদ্দিন কাদের চৌধুরী, মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন, 2 মিনিট। সালাউদ্দিন কাদের চৌধুরী একদিন এখানে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে কুকুরে লেজ লড়ায় না লেজে কুকুর নাড়ায়, সেটা আমি বুঝতে পারি না। মাননীয় স্পিকার, আজ রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন, উনি আসলেন, ভাষণ দিয়ে চলে গেলেন এবং এই ভাষণ শোনার পরে
আমার কাছে মনে হয়েছে দুইটা জিনিস, হয় আমাদের রাষ্ট্রপতির মেরুদণ্ড অনেক শক্ত হয়েছে, না হলে মনে হয়েছে রাষ্ট্রপতির মেরুদণ্ডকেও বাঁকা করে দিয়েছেন এই ভাষণের মাধ্যমে। সেটাই আমার কাছে মনে হয়েছে, এবং শেষটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে পারফেক্ট। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, রাষ্ট্রপতির একটা আদেশ সম্পর্কে উনি জিজ্ঞাসা করেছিলেন যে রাষ্ট্রপতি আপনি কে আদেশটি দিয়েছিলেন, তখন রাষ্ট্রপতি নাকি ওনাকে অ্যান্সার করেছিলেন যে আমি তো দিতে চাই নাই, আমাকে দিয়ে দেয়ানো হয়। এই ঘটনাকে বর্ণনা করতে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন রাজহংসকে জোরপূর্বক ডিম্ব পাড়ানো হয়েছে। তা আমরা আজকে কি করে বিশ্বাস না করব যে রাজহংস আবারও এইখানে ডিম পাড়ছে কি পাড়ছে না, এটা আমাদের বিশ্বাস করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তাই আজ যে রাজহংস মালিক পরিবর্তন হলে ডিমের কালার পরিবর্তন করে, ওই রাজহংসের বক্তৃতায় কোনো আমাদের ধন্যবাদ জানানোর সুযোগ নাই। মাননীয় স্পিকার, এজন্য আমি বলতে চাই আজকে আমরা যারা এখানে আছি সবাই আমরা 24-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমার মতো লোকও, আমার নিকট আত্মীয় স্বজন, মা বাবা ইন্তেকাল করার পরেও আমরা বাড়িতে ফিরে যেতে পারি নাই, আজকে আমরা জানাজায় শরীক হতে পারি নাই। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে একজন আর একজনের যদি বিরুদ্ধে কোনো ভূমিকা রেখে আবার ফ্যাসিজম এইখানে কায়েম হয়, তাহলে নিশ্চিত এই দেশের 20 কোটি জনগণ আমাদেরকে কখনো ক্ষমা করবে না। সেজন্য যার যার জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার বলে আমি। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। মাননীয় সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনি কি বলবেন? আপনি কি আজকে বলতে চান? আপনার নাম তালিকায় আছে। মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম, খুলনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া জানাচ্ছি। তার অসীম রহমতে আজকে আমি এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। এই হাউজের সবাই যাকে অন্তর থেকে ভালোবেসে কিছুদিন আগে যাকে বিদায় দিয়েছেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, মাদার অব ডেমোক্রেসি, আপসীর নেত্রী নামে যিনি অধিক পরিচিত, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে যখনই তার নামটা আমরা উচ্চারণ করি, আমরা যারা তার হাত ধরে রাজনীতিতে এসেছি, আমাদের চোখের সামনে মানসপটে তার চেহারা ভেসে ওঠে। মাননীয় স্পিকার, 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র হিসাবে আমি 90-এর আন্দোলনে যোগদান করেছিলাম। আমাদের নেত্রী তখন ফ্যাসিস্ট এরশাদ বিরোধী আন্দোলনের এক আপসীর নেতৃত্বে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ যখন তার দিকে তাকিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে কাতারে কাতারে মানুষ যখন এরশাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, সেই মুহূর্তে সৈনিক ছিলাম আমি। মাননীয় স্পিকার, আমার হল থেকে আমরা মিছিল সহকারে ওই গুলিস্তান চত্বরে যেতাম, আর তাকিয়ে তাকিয়ে দেখতাম কিভাবে নেত্রীর প্রতি টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে, গুলিবর্ষণ হচ্ছে, আর আমার নেত্রী এক হাতে রুমাল নিয়ে পানি নিয়ে ভিজিয়ে চোখ মুছছে, আর একদিকে দুর্বার কণ্ঠে বক্তব্য দিচ্ছেন, ফ্যাসিস্ট এরশাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেখান থেকে আমার যাত্রা শুরু। মাননীয় স্পিকার, আজ সেখান থেকে হাঁটি হাঁটি পা করে
90 গণ অভ্যুত্থান আমরা শরিক হয়েছি এবং 90 গণ অভ্যুত্থানের একজন সৈনিক হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমার সামনে এই হাউজে 90 গণ অভ্যুত্থানে অনেক নেতাকর্মী আছেন। আমার নেতা আমানুল্লাহ আমান, আমার নেতা খালিল কবির খোকন, ফজলুল হক মিলন, আমার নেতা কামরুজ্জামান রতন, আমাদের সহকর্মী আজিজুল বারী হেলাল, মোশাররফ হোসেন। সেদিনকে আমরা একসাথে রাজপথে যুদ্ধ করেছিলাম। আমরা ম্যাডামকে নিয়ে এসেছিলাম এই হাউজেই, আমাদের নেত্রী ওখানে বসেছিল। আমরা অনেকেই হয়তো বা ঢুকতে পেরিনি, আমরা বসেছিলাম ওই দর্শক সারিতে। আমান ভাই বসেছিল, আমাদের অনেক নেতারা বসেছিল। সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, একদিন আমরা এই সংসদে বসে আমাদের নেত্রীর সামনে আমরা আমাদের দেশের কথা, গণতন্ত্রের কথা বলতে পারবো। আল্লাহ দোয়া কবুল করেছেন, এখানে তার রহমতে আসতে পেরেছি ঠিকই, কিন্তু নেত্রীকে আমরা পাইনি। তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে বহুদূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। তবে এমন একজনকে রেখে দিয়েছেন, এমন একজনকে তিনি বানিয়ে দিয়েছেন, এমন একজনকে তার যোগ্য উত্তরসূরি রেখে গিয়েছেন, তিনি আজকে রেখেছেন। যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রমকে ছুটে বেড়াচ্ছে বাংলাদেশে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে, এজন্য আর এক জিয়া আমরা পেয়েছি, আর এক জিয়ার মাধ্যমেই আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ গঠন করব। সত্যিকারে আমরা আর এক জিয়াকে পেয়েছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে সেই রাজপথের সৈনিক থেকে তুলে এনে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন এবং নমিশন দিয়ে আজকে এই সংসদে বসার সুযোগ করে দিয়েছেন। আমি আরো ভাগ্যবান যে আমার নেত্রী যেই কয়জন ছাত্র নেতাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছিল, তাদের সবাই আজ এই সংসদে হাজির হয়েছে। আমিও তাদের মধ্যে একজন অবশ্য মারা গিয়েছেন। আমাদের মাঝে আমানুল্লাহ আমান এমপি সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আছেন, আমাদের ফজলুল হক মিলন মাননীয় এমপি সাহেব আছেন, শহীদুদ্দিন চৌধুরী আছেন, ছাত্র বিষয়ক সম্পাদক সাউদ্দিন টুকু আছেন এবং আমি সর্বশেষ ছাত্র বিষয়ক সম্পাদক। এদিক থেকে আলহামদুলিল্লাহ আমার দল এবং দলের নেতাকর্মীর কাছে সবার কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমার খুলনা 3 আসনের সকল নেতাকর্মী, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি। কেন ভোট দেননি সেটা তারাই বলতে পারবেন, কিন্তু আমি সবার কাছেই দাবি জানিয়েছিলাম, ভোট দিলেও আমি থাকবো আপনাদের সাথে, ভোট না দিলেও আপনাদের সাথে থাকবো। এজন্য সকলকে ধন্যবাদ জানাই এবং খুলনা শহরের, খুলনা জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী, সকল সমর্থকদেরকে আমি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা দিবসের, মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 90 গণ অভ্যুত্থানের সকল শহীদদের আজ স্মরণ করছি 24 গণ অভ্যুত্থানের আমার সেই সকল ছোট ভাই ব্রাদাররা, যাদেরকে সাথে নিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এখানে অনেকে আছেন, আমাদের সহযোদ্ধা মাননীয় সংসদ ডাক্তার আছেন, হাসনাত নেই, আমাদের অনেকে নেই, যাদেরকে নিয়ে আমি গত 24 আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তারপরেও আমাদের বিরোধী দলের অনেকে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সকল যোদ্ধাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা আহত হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বহন করে এখনও ভালোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছেন, তাদের সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো তাদেরকে যেন আশু পুনর্বাসনের ব্যবস্থা করেন। ধন্যবাদ জানাচ্ছি আমার জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীকে, যাদেরকে সাথে নিয়ে আমি 24 গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। ছাত্রদলের সভাপতি রাকিব নাসির সহ শিপন সহ অগণিত নেতাকর্মীদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে যখন এই সংসদে এসে আমরা একত্রিত হয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ গড়ার জন্য সকলের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি আবার নতুন করে এটি ষড়যন্ত্রের আভাস দেখা যাচ্ছে। আমাদের সংসদ, আমাদের সরকার 2 মাস 8 দিন মাত্র অতিবাহিত করেছেন। এর মধ্যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার
একের পর এক জনবান্ধব কার্যক্রম হাতে নিয়েছেন। কখনো ফ্যামিলি কার্ড, কখনো কৃষক কার্ড, কখনো ইমাম মসজিদদের জন্য ভাতা, কখনো খেলোয়াড়দের জন্য ভাতা, কখনো হিন্দু পুরোহিতদের জন্য ভাতা, একটার পর একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজমূলক কর্ম। মাননীয় সদস্য, আপনি হুইপ হিসাবে নিজের সময় বাড়িয়ে নিতে পারেন। আপনি কি আরো বলতে চান? আরো 2 মিনিটে শেষ করতে পারবেন? আবার সবাই ভাববে কি নিজে নিজে নিয়ে নিছি। 2 মিনিটই দেন। 2 মিনিটে শেষ করুন। হ্যাঁ। থ্যাংক ইউ। শুধু একটি কথাই বলবো, ক্যাম্পাসগুলোতে আবার অশনি সংকেত। মাননীয় স্পিকার, এইভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করা পায়তারা শুরু হয়, মাননীয় স্পিকার, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না, ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন, তা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক, তা চায় ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনো গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না, তা চায় প্রকাশ্যে সব কিছুই হবে, উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে। এবং যদি রাজনীতির কোনো আলোচনা করতে হয়, সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে মাননীয় স্পিকার। আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কী টাইপের রাজনীতি চলবে, সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে মাননীয় স্পিকার। আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না। আর চাই না কোনো মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলের জামানায় আমরা ফিরে যেতে। আমরা চাই মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক, দেশের নেতৃত্ব গড়ে উঠুক মাননীয় স্পিকার। ওই শেষে আমার এলাকার কথা বলতে হয়। আমার এলাকা মাননীয় স্পিকার অত্যন্ত গরিব এবং অসহায় একটি এলাকা। আমাদের এলাকাকে আগে বলা হতো এটা হচ্ছে খুলনার শিল্পাঞ্চল এলাকা, বাংলাদেশের একমাত্র শিল্পাঞ্চল এলাকা, যেখানে একসময় খুব জমজমাট অবস্থা ছিল, এখন মৃত্যু পরিণতিতে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী নেই, উনি গিয়েছিলেন। আমার দাবি, মাননীয় প্রধানমন্ত্রী দেখে এসেছেন সমস্ত সমস্যাগুলো, তার নেতৃত্বেই আমাদের মন্ত্রী পরিষদের যারা যারা আছেন তারা আন্তরিকতাভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আমার এলাকার মানুষ চাকরি পাবে, এবং চাকরি না পেয়ে অসহায়ভাবে যেভাবে। ধন্যবাদ মাননীয় হুইপ। ধন্যবাদ। মাননীয় সদস্য মীর আহমদ বিন কাসেম, ঢাকা 14 আছেন? মাননীয় সদস্য আজিজুর রহমান, যশোর 1। মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। আপনার সময় 5 মিনিট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে মুবারকবাদ জানাই আমার নির্বাচনী এলাকা কুমারখালী এবং খুকসার আপামর জনতাকে। আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি মেহেরবানি করে আমাদের এই জাতীয় সংসদে এসে দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করি সেই যোদ্ধাদের যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে 5ই আগস্টের মতো একটা স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের এই দেশকে উপহার দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই জুলাই যোদ্ধাদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে, জুলাই যুদ্ধকে যারা দেশদ্রোহিতার সাবিল ঘোষণা করেছে, সেই প্রেসিডেন্ট এই সংসদে এসে বক্তব্য দিয়ে ফ্যাসিস্টদেরকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয়েছে জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের প্রতি তিনি তামাশা করেছেন। মাননীয় স্পিকার, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া, এটা আমরা সবাই স্বীকার করি, কিন্তু বিগত আওয়ামী সরকার
জুলাই স্বাধীনতার ঘোষক এই কথাটি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত কষ্টের সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আপনার কাছে অনুমতি চেয়েছে আমাদেরকে মুনাফেক বানানোর জন্য, মুনাফেক শব্দ ব্যবহার করার অনুমতি চেয়েছে। আপনি অনুমতি দেন নাই মাননীয় স্পিকার, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, 91 সালে মাত্র 18 জন সংসদ সদস্য নিয়ে জামাতে ইসলামী তাদেরকে নিঃস্বার্থভাবে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছিল। মাননীয় স্পিকার, 20 দলীয় জোট গঠন করে জামাতে ইসলামী বাংলাদেশ এই দেশ থেকে ফ্যাসিস্টদেরকে তাড়ানোর জন্য 20 দলীয় জোটের সাথে থেকে তারা বিভিন্নভাবে হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে, তবু 20 দলীয় জোট ত্যাগ করে নাই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্টদের চরম চাপের মুখে 20 দলীয় জোট ত্যাগ না করে সীসা ঢালা প্রাচীরের মতো আমরা থেকে এই দেশ থেকে ফ্যাসিস্টদের তাড়ানোর সকল আন্দোলনে, সকল সংগ্রামে আমরা জেল খেটে, আমরা হাজত খেটে 20 দলীয় জোটে শরিক ছিলাম। মাননীয় স্পিকার, কিন্তু দুঃখ হয় যখন ওনারা আমাদেরকে মুনাফেক বলতে চান। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমার মনে হয় যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম, আমার নেতাদেরকে ফাঁসি দেওয়া হতো না। জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম মাননীয় স্পিকার, জামাতে ইসলামী বাংলাদেশ থেকে নিষিদ্ধ হতো না। আমাদেরকে আমাদের দলীয় প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে। আমরা 20 দলীয় জোটে না থাকলে আমাদের প্রতীককে কেড়ে নেওয়া হতো না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আরো 2 মিনিট সময় আপনার কাছে কামনা করতেছি। আমি আমার এলাকার কিছু সমস্যার কথা আপনার কাছে, আপনার মাধ্যমে আমি সংসদকে জানাতে চাই। আমার কুমারখালী বিভিন্ন মনীষীদের আবাসভূমি। মাননীয় স্পিকার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, লালন শাহের তীর্থভূমি, মীর মোশাররফ হোসেনের বস্তুভিটা সহ অনেক গুণীজনের পদচারণায় মুখরিত ছিল আমার কুমারখালী। বছরে হাজার হাজার পর্যটক এখানে পদচারণা ঘটে। মাননীয় স্পিকার, শিলাইদার ঘাটে যদি ফেরি পারাপারের ব্যবস্থা করা যায়, তাহলে হাজার হাজার পর্যটক 100 কিলোমিটার রাস্তা ঘুরে শিলাইদা কুঠিবাড়িতে আসতে হয়, মীর মোশাররফ হোসেনের বস্তুভিটাতে আসতে হয়, লালন শাহের তীর্থভূমিতে আসতে হয়। তাদেরকে 100 কিলো রাস্তা ঘোরার থেকে তারা সহজভাবে আবার এই পর্যটন এলাকায় তারা পরিদর্শন করতে পারত। মাননীয় স্পিকার, আমার খুকসা এবং কুমারখালীতে 2টা হাসপাতাল আছে। হাসপাতাল 2টা নিজেই রুগ্ন, রোগীদের রোগ সারানোর মতো কোনো অবস্থা সেখানে নাই। সেখানে পর্যাপ্ত জনবল নাই, সেখানে চিকিৎসার কোনো পরিবেশ। আচ্ছা, 2 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, 50 শয্যার হাসপাতাল, কিন্তু সেখানে সব সময় 1.5 থেকে 200 রোগী ভর্তি থাকে। এজন্য চিকিৎসার কোনো পরিবেশ নাই। আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই, আমার এই 2টা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করে আমার 2 উপজেলার 6 লক্ষ মানুষের চিকিৎসা ব্যবস্থার এক বিপ্লবিক পরিবর্তন ঘটাবেন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার এলাকা কৃষি নির্ভর এলাকা, জলাবদ্ধতা আমাদের জন্য একটা অভিশাপ। মাননীয় আইনমন্ত্রী জলাবদ্ধতা দূরীকরণের উদ্দেশ্যে খাল খনন করে এসেছেন। মাননীয় স্পিকার, উনি খাল খনন উদ্বোধন করেছেন, শুধু উদ্বোধনের দিন ছাড়া আর 1 কোদাল মাটিও এখানে কাটা হয় নাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে খাল খনন করে যাতে সেখানকার জলাবদ্ধতা দূর করে কৃষি জমিতে কৃষকদের ফসল ফলানোর উপযুক্ত জমি যাতে আমরা উপহার দিতে পারি, আপনার মাধ্যমে সেই আবেদন জানাই। মাননীয় স্পিকার, আমার খুকসা কুমারখালী তাঁত শিল্পে সমৃদ্ধ একটি অঞ্চল। তাঁতিদের নিজ হাতে বুনানো লুঙ্গি সারা বাংলাদেশে সমাদৃত। কুমারখালীর কাপুরিহাটটা ছিল বাংলাদেশের 2য় বৃহত্তর কাপুরিহাট, কিন্তু ফ্যাসিস্টদের স্বৈরাচারী আচরণে
তাদের জবরদখল করে দোকান বানিয়ে বিক্রি করার কারণে কুমারখালীর কাপুরিহাটটা প্রায় আজ ধ্বংসপ্রাপ্ত। এবং কুমারখালী কুকসার তাঁতিরা, যারা প্রান্তিক তাঁতি, তারা পুঁজি হারিয়ে আজকে নিঃশেষ হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই তাঁতিদেরকে যদি বিনা সুদে লোন দেওয়া হয় তাহলে আবার এই তাঁত শিল্প সগৌরবে ফিরে আসবে বলে আমি মনে করি। সেই সাথে কুমারখালী কাপুরিহাটকে সম্প্রসারণ করে একটি ভালো কাপুরিহাট বানাতে পারলে এলাকার শিল্প আরো উন্নত হবে। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা 4। অনুপস্থিত। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আমি তো আজকে বক্তৃতার জন্য সময় চাইনি। মাননীয় চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ, এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো, তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্যবৃন্দ সবাই আজকে যাদের তালিকা দিয়েছি তাদের সকলের সাথে কম বেশি কথা হয়েছে এবং আমার মাননীয় হুইপবৃন্দ সবার সাথে কথা বলেছেন। কথা বলেই তালিকা দেওয়া হয়েছে এবং তারা সবাই ওয়েল অ্যাওয়ার। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে উপস্থিত নেই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, অ্যাকচুয়ালি উনি থাকলে সবাই তার বক্তব্য শোনাতে চায়, এই জন্য আমরা অনেক বক্তাই পাই না। তবে বাবর সাহেবের সাথে আমার মনে হয় মাননীয় হুইপ আমাদের নুরুদ্দিন সাহেব কথা বলেছেন, তারপর তার নামটা দেওয়া হয়েছে এবং কথা বলেই নামটা দিয়েছি। কাজে আজকে মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি মাননীয় সদস্যবৃন্দ যারা আছেন তারা যদি বক্তব্য রাখেন, আমরা চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য, যাতে তিনি শুনতে পারেন যে আমরা কী বলেছেন আপনারা। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব লুৎফুজ্জামান বাবর, আজকে আপনি বলতে চাচ্ছেন না? আজকে আমি বলতে চাচ্ছি না, আর এই কথাটাও সঠিক না। আমি মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপুর সাথে আমার এই ব্যাপারে কোনো কথাই হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আপনাকে পরবর্তীকালে সুযোগ দেওয়া হবে। আরেকটি জিনিস, মাননীয় চিফ হুইপ, প্রথম সারিতে আমি মাত্র 3 জন মন্ত্রী দেখতে পাচ্ছি এবং অনেক সদস্য তাদের এলাকার কথা বলেন, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষ থেকে মন্ত্রীদেরকে অনুরোধ করবেন তারা যেন সংসদে এসে মাননীয় সদস্যদের কথাবার্তা শোনেন। চিফ হুইপ বলবেন, বলেন। জি মাননীয় স্পিকার, আজকের যে এইখানে মন্ত্রী নাই তার এক নম্বর কারণ হলো সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফরে আছেন। কারণ এখানে অনেকগুলা যে কয়জন নাই তা আছেন উনি ওনার সাথে, এবং অনেক ইম্পর্টেন্ট মানে যারা রাষ্ট্রীয় কাজে আছেন। আর বাকি অনেক মন্ত্রীরা এই সারিতে, দ্বিতীয় সারিতে, তৃতীয় সারিতে, সব সারিতে সকল মন্ত্রীরা কম বেশি উপস্থিত আছেন, কিন্তু প্রায় 30 জনের মতন আছেন। তো মাননীয় স্পিকার, আপনি যে কথা বলেছেন সেটা আমরা তাদের কাছে পৌঁছে দেবো। হ্যাঁ, না বেশি আছেন, 30 জনের বেশি আছেন, আমি গুনেছি। জি, তো আমাদের প্রায় 30-40 জন মন্ত্রী এখানে উপস্থিত আছেন, তারা শুনতে চান এবং শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। অধিকাংশই স্বাস্থ্যমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এদের কথা বলে আর কি, তাদের রাস্তাঘাট বা হাসপাতালগুলোর বেহাল অবস্থা। যাই হোক, সংসদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংসদ অধিবেশনে অ্যাটেন্ড করা, এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু নাই। ধন্যবাদ। মাননীয় সদস্য মঞ্জুর করিম রনি, গাজীপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার প্রতি। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে এই মহান সংসদে আসার তৌফিক দান করেছেন, এবং গভীর শ্রদ্ধা ভরে আজ স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে ধানের শীষ হাতে তুলে দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি স্মরণ করছি আমার প্রয়াত বাবা, সাবেক মন্ত্রী এবং সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম মান্নানকে, যিনি স্বৈরাচার হাসিনার নির্মম নির্যাতনের শিকার হয়ে আজকে এই পৃথিবী থেকে চলে গেছেন। মাননীয় স্পিকার, আমি আরও স্মরণ করছি 1971 এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং 2024-এর জুলাই আন্দোলনে আমরা যাদেরকে হারিয়েছি, যারা শহীদ হয়েছেন। ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে, যারা আমাকে ভোট দিয়ে তাদের পক্ষ হয়ে কথা বলার জন্য এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, গত সপ্তাহে এই সংসদে আমরা যে দৃশ্য দেখলাম, যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা চলমান জ্বালানি সমস্যা নিয়ে সরকারকে সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করলেন এবং আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী হোল হার্টেডলি সেটা অ্যাকসেপ্ট করলেন। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানালেন এবং আমাদের বিরোধী দলের সকল সদস্যদেরকে উনি ধন্যবাদ জানালেন। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র 2 মাসের সরকার এই অল্প সময়ে যে সফলতা অর্জন করেছে, আজকে এই সফলতা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে মাননীয় স্পিকার। এমনকি নতুন নেপালের সরকার, তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে মাননীয় স্পিকার। কিন্তু আফসোসের বিষয় যে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে একটা ধন্যবাদ বাক্য আমরা শুনতে পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবাধ, সুষ্ঠু এবং একটি নির্বাচনের মাধ্যমে আমরা এই সংসদ পেয়েছি। আমরা একটি প্রাণবন্ত এবং রোমাঞ্চকর সংসদই চেয়েছিলাম। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা বলেছিলেন যে উনি নাকি আমাদের মন পেতে যাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। আমাদের মন কিভাবে পাবেন মাননীয় স্পিকার? ওনারা যদি জুলাই আন্দোলনকে তাদের একক অর্জন বলে দাবি করতে চান, তখন তো আমাদের মন ব্যথিত হয় মাননীয় স্পিকার। তখন তো আমরা তাদেরকে এই মন কিভাবে দিব মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, কিছুদিন পূর্বে বিরোধী দলের এক সদস্য এই সংসদে বলেছিলেন যে তৎকালীন জুলাই আন্দোলনে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে এক পুলিশ অফিসার যে ভিডিও দেখাচ্ছিল যে একটা গুলি করলে একটাই মরে, বাকিরা সরে না, যারা সরে না এটা নাকি তারাই ছিলেন মাননীয় স্পিকার। সেখানে তো আমরাও ছিলাম মাননীয় স্পিকার। না হলে আমাদের 400-র অধিক সহযোদ্ধাকে আমরা কিভাবে হারালাম? মাননীয় স্পিকার, এই সংসদের প্রথম দিন থেকেই আননেসেসারি একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছেন মাননীয় স্পিকার। আজকে আমি একটি সত্য তুলে ধরতে চাই। 2018 সালে কোটা আন্দোলন হয়েছে, 2024 সালেও কোটা আন্দোলন হয়েছে এবং অনেকেই হয়তো জানেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 15ই জুলাই লন্ডনের টাওয়ার হিলে একটি সমাবেশে উনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো আসে, তাহলে এই যে কোটা সমস্যা, এই কোটাকে 56% থেকে কমিয়ে 5%-এ আনা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা বিচক্ষণ, কতটা দূরদর্শী মাননীয় স্পিকার, যে আজ থেকে সেই 2014 সালেই তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। মাননীয় স্পিকার,
2024 গণহত্যার দাগ লেগে আছে আওয়ামী লীগের হাতে, 90-এর ছাত্র হত্যার দাগ লেগে আছে জাতীয় পার্টির হাতে, আর 71-এর গণহত্যার দাগ লেগে আছে আরেকটি দলের হাতে। মাননীয় স্পিকার, বিএনপি মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিট। মাননীয় স্পিকার, বিএনপি একমাত্র দল যাদের হাতে কোনো রক্তের দাগ নেই। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের আশ্রয়স্থল এবং বিএনপি গণমানুষের অধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে কাজ করে এবং আজকে আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নিরলসভাবে এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম। আই রিপিট মাননীয় স্পিকার, 17 বছর। এখানে আমার ডান পাশে যারা বিরোধী দলের সদস্যরা আছেন তাদের অনেকের রাজনৈতিক ক্যারিয়ারও হয়তো 3-4 বছরের বেশি নয়। তো মাননীয় স্পিকার, আমাদেরকে রাজপথের হুঙ্কার দিয়ে রাজপথে আন্দোলনের কথা বলে লাভ নেই। আপনারা যদি আমাদের মন পেতে চান তাহলে ওপেন হার্ট নিয়ে আসুন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে এই বাংলাদেশকে করব। আপনাকে মাননীয় স্পিকার ধন্যবাদ জানাই। আমি আমার নির্বাচনী আসন গাজীপুর 2, 8,04,333 জন ভোটার নিয়ে গাজীপুর 2 আসনটি বাংলাদেশের সর্বোচ্চ ভোটার সংখ্যা। রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান নিয়ে এদেশের অন্যতম শিল্পনগরী। এটি উত্তরবঙ্গের সাথে ঢাকার গেটওয়ে। গাজীপুরে আছে উন্নয়নের নামে বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের নিদর্শন বিআরটি প্রকল্প, যা বর্তমানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটাকে দ্রুত অপসারণ করা দরকার, কারণ এটা যানজট, দুর্ঘটনা স্থানে পরিণত হয়েছে। এটাকে সরিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আরো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছেন তার আওতায় গাজীপুরকে বিশেষ নজর দিতে। এখানে গাজীপুরের তরুণদের মাদকের ছোবল থেকে বাঁচাতে না পারলে শিল্প, বাণিজ্য এবং ঢাকা শহরের নিরাপত্তা বিঘ্নিত হবে। মাননীয় স্পিকার, আমরা বর্তমানে মাদক সেবীদেরকে ধরা হচ্ছে, কিন্তু মাদকের বড় বড় ডিলাররা কিন্তু বেঁচে যাচ্ছে। তো সুতরাং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে একটা পলিসি করার জন্য, যেন ড্রাগ ট্রাফিকিংকে আমরা কন্ট্রোল করতে পারি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, পয়েন্ট অফ অর্ডার। জি বলুন। তো দুঃখজনকভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে সংসদ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে ট্রেজারি বেঞ্চের সরকার গঠন করেছেন যারা, আজকের এই মহান সংসদে জুলাইকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই আলোচনাকে ধন্যবাদ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে, জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, এখন গণতন্ত্রের মাধ্যমে মাননীয় সদস্যবৃন্দ আমাকে অ্যাড্রেস করে কথা বলবেন। আপনারা যা কিছু বলবেন স্পিকারকে অ্যাড্রেস করে বলবেন।
মাননীয় সদস্যবৃন্দ, এখানে তো বিভিন্ন দলের সদস্যবৃন্দ রিপ্রেজেন্টেড, প্রত্যেকের কি একই অনুভব হতে পারে? গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা। সুতরাং এক একজন বাক স্বাধীনতার সফলতা নিয়ে, বাক স্বাধীনতার কারণে যে যার বক্তব্য খোলাখুলিভাবে জাতীয় সংসদে প্রকাশ করতে পারেন, কিন্তু অপেক্ষা করেন। মাননীয় সদস্য যখন স্পিকার কথা বলে, অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে। আমি যেটা বলতে চাই, সকলেরই বাক স্বাধীনতা আছে, এবং যদি কোনো বক্তব্য আপনাদের পছন্দ না হয়, এরপরেই তো আপনারা একজন বক্তব্য রাখবেন, তিনি এই বক্তব্যটির বিরুদ্ধে আপনাদের মতামত আপনারা প্রচার করতে পারেন। সুন্দর শালীনভাবে যে যার বক্তব্য জাতীয় সংসদে রাখবেন, এটাই আমরা আশা করি। অহেতুক একজন বক্তাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনার টার্ন যখন আসবে, আপনি আপনার বক্তব্য সুবিধা মতোভাবে দেবেন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো।